আচ্ছা, আমেরিকা মানে বিশ্বের সবথেকে বড় সুপার পাওয়ার, কেন একটা গোপন বৈঠকে এতটা ভয় পেয়ে গিয়েছিল? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক সেই ঘটনাটার গভীরে যাব। দেখব আমেরিকা আর ইরানের মধ্যেকার সেই সামরিক উত্তেজনা যা কিনা ওয়াশিংটনের ভিত পর্যন্ত কাঁপিয়ে দিয়েছিল। শুরুতেই এই কথাটা একবার ভাবুন। এটা কিন্তু কোনো সাধারণ মানুষের কথা না, একজন মার্কিন আইন প্রণেতার কথা। এটা শুধু তার ব্যক্তিগত ভয় ছিল না, বরং ওয়াশিংটনের সর্বোচ্চ মহলে যে কী পরিমাণ অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছিল তারই একটা জলজন্ত প্রমাণ। তো আমাদের প্রথম পর্ব এক আতঙ্কিত পরাশক্তি। কিন্তু এত বড় একটা শক্তি কেন ভয় পাবে? আসলে এই পুরো আতঙ্কে শুরু হয়েছিল ট্রাম্প প্রশাসনের সাথে আইন প্রণেতাদের একটা রুদ্ধদ্বার বৈঠক থেকে। বলা হয় ওই মিটিংটা যখন শেষ হলো তখন পরিবেশটা ছিল একেবারে থমথমে। আইন প্রণেতারা যখন বেরিয়ে আসছিলেন তাদের চেহারায় ছিল স্পষ্ট আতঙ্কের ছাপ। তারা এমন কিছু শুনেছিলেন যা আমেরিকার অজেয় ভাবমূর্তিতে একটা বড় ধাক্কা দিয়েছিল। আর জানেন, এটাই ছিল ওই বৈঠকের সবচেয়ে বড় স্বীকারোক্তি। ভাবা যায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি তারা মেনে নিচ্ছে যে ইরানের সস্তা ড্রোনের সামনে তারা আসলে অসহায়। প্রশাসনও ভিজে গিয়েছিল যে সামনে আরও আমেরিকানদের প্রাণ যাবে, আর ঠিক এই পয়েন্টটাই ছিল পুরো সংকটের কেন্দ্রবিন্দু। এখন আমরা দেখব ড্রোন উভয় সংকট ব্যাপারটা। এটা হলো আধুনিক অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের একটা দারুণ উদাহরণ। মানে যেখানে টেকনোলজি আর সম্পদে বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও একটা ছোট শক্তি একটা বড় শক্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। সোর্সে তথ্য বলছে এটা ছিল অনেকটা ডেভিড আর গলিয়াতের লড়াইয়ের মতো। $1 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই শুনছেন। এটাই ছিল আমেরিকার একটা সুপার মূল্যবান সামরিক অ্যাসেটের দাম, যেটা কিনা ইরানের নিশানায় চলে এসেছিল। ব্যাপারটা একটু ভাবুন তো, একদিকে আমেরিকার $1 বিলিয়ন হাইটেক রাডার, যেটা কিনা 500 কিলোমিটার দূর থেকেও সব মুভমেন্ট ট্র্যাক করতে পারে, আর তার মোকাবেলে ইরানের মাত্র $200 একটা ড্রোন। মানে টেকনোলজি আর দামের এই যে বিশাল ফারাক, এটাই কিন্তু পুরো ঘটনাটাকে একটা অন্য লেভেলে নিয়ে গিয়েছিল। আর ফলাফল, সূত্র যা বলছে তা হল ওই সামান্য $200 ড্রোনটা আমেরিকার $1 বিলিয়ন সিস্টেমটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের এর চেয়ে ভালো উদাহরণ আর কি হতে পারে? আর এটা কিন্তু কোনো একটা বিচ্ছিন্ন ঘটনা ছিল না। আমেরিকা অভিযোগ করে যে ইরান 2000-এরও বেশি ড্রোন আর 500 ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। মানে এটা ছিল একটা লাগাতার আক্রমণ, যা মার্কিন বাহিনীকে সবসময় চাপের মধ্যে রেখেছিল। তো এর জবাবে আমেরিকা যে বিশাল পাল্টা আক্রমণ শুরু করে, সেটার নাম দেওয়া হয়েছিল অপারেশন এপিক ফিউরি। চলুন দেখি এই অপারেশনে আমেরিকা তাদের কী পরিমাণ শক্তি নামিয়েছিল। আমেরিকা বলতে গেলে তার সব শক্তি নিয়েই ঝাঁপিয়ে পড়েছিল। 500 সেনা, 200 ফাইটার জেট, 2টো বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার, এমনকি নিউক্লিয়ার বোমা ফেলতে পারে এমন B-2 বোমারু বিমান পর্যন্ত ইরানের বিরুদ্ধে নামানো হয়েছিল। শুধু তাই না, আমেরিকা আরও দাবি করে যে তারা নাকি ইরানের কয়েকটা সাবমেরিনও ডুবিয়ে দিয়েছে। লড়াইটা এতটাই মারাত্মক ছিল যে সূত্র বলছে ট্রাম্প প্রশাসন ভয় পেয়ে গিয়েছিল যে তাদের নিজেদের অস্ত্রে ভাণ্ডার না ফুরিয়ে যায়। তাই তারা অস্ত্র ব্যবসায়ীদের সাথে প্রোডাকশন বাড়ানোর জন্য মিটিংও করছিল। এই যুদ্ধের প্রভাব কিন্তু শুধু ইরান বা আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এর ঢেউ গিয়ে লেগেছিল বিশ্ব অর্থনীতিতেও। চলুন দেখি আন্তর্জাতিক স্তরে এর প্রভাব কতটা মারাত্মক ছিল। এর একটা ছোট উদাহরণ দেখুন। হাজার হাজার মাইল দূরে দক্ষিণ কোরিয়ার শেয়ার মার্কেটে হুট করে 6% পতন ঘটে। এটা একটা স্পষ্ট সিগন্যাল ছিল যে একটা আঞ্চলিক যুদ্ধ চোখের পলকে পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। এখন আসি সবচেয়ে বিতর্কিত বিষয়, মানবিক ক্ষতি। মানে কতজন মানুষ মারা গিয়েছিল। এই সংখ্যাটা নিয়ে দুই পক্ষের দেওয়া তথ্যে আকাশ পাতাল তফাৎ। আমরা এখানে নিরপেক্ষভাবে দুটো দাবি তুলে ধরব। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মানে IRGC দাবি করে যে তাদের হামলায় 160 জন মার্কিন সেনা মারা গেছে। এটা হলো তাদের দিক থেকে দেওয়া তথ্য। অন্যদিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভার্সনটা ছিল একদম আলাদা। তিনি হতাহতের কথা উল্লেখই করেননি, বরং বলেছেন তারা নাকি মিডল ইস্ট থেকে 9,000 আমেরিকানকে নিরাপদে উদ্ধার করেছেন। এবার চলুন একটু ইরানের দিকে তাকানো যাক। আমেরিকার এত বড় সামরিক অভিযানের মুখে
ইরানের সাধারণ মানুষ কিভাবে রিয়্যাক্ট করছিল সোর্সের তথ্য কিন্তু বেশ চমকপ্রদ সোর্সের বিশ্লেষণ বলছে তাদের সর্বোচ্চ নেতাকে হারানোর পর ইরানের মানুষের ভেতরের ভয়টা যেন রাগে বদলে গিয়েছিল তাদের মনোভাবটা ছিল এই রকম আমাদের সবচেয়ে দামি জিনিসটাই তো নিয়ে নেওয়া হয়েছে এখন আর হারানোর কি আছে এখন শুধু প্রতিশোধ এই কথাটাই যেন ইরানের সেই সময়ের মানসিকতাকে তুলে ধরে এটা কোনো ভয় পেয়ে যাওয়া জাতির কথা নয় বরং প্রতিশোধের আগুনে ফসতে থাকা একটা জাতির মনোভাবের প্রতিফলন আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল আমেরিকার বোমাবর্ষণার সামরিক অভিযানের মধ্যেও ইরানের রাস্তায় আমেরিকা বিরোধী বিক্ষোভ এক মুহূর্তের জন্য থামেনি সূত্র বলছে মানুষ ভয় পাওয়া তো দূরে থাক সারা রাত ধরে রাস্তায় নেমে প্রতিবাদ চালিয়ে গেছে তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কোথায় এসে দাঁড়ায় আমেরিকা কি নিজের ক্ষমতার ফাঁদে নিজেই আটকা পড়েছিল নাকি এটা ছিল ইরানের একটা অনেক বড় পরিকল্পিত প্রতিশোধের শুরু উত্তরটা যাই হোক না কেন একটা জিনিস পরিষ্কার ছিল এই সংঘাতের আগুন তখনও নেভেলি